দেশের আকাশে কোথাও 1447 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থায় শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চৈত্র 1432 বঙ্গাব্দ 20 মার্চ 2026 খ্রিস্টাব্দে শুক্রবার পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হবে। 3 ঈদ হবে ইনশাআল্লাহ শনিবার। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা বিষয়ে ধর্মমন্ত্রী আর কি বলেছেন? এছাড়া ঈদের প্রস্তুতি বা কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। ফৌজি, আপনি জানেন যে কিছুক্ষণ আগে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ চাঁদ দেখা যে কমিটি, সেই কমিটির সভাপতি ধর্মমন্ত্রী, তার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, বাংলাদেশের কোথাও আসলে চাঁদ দেখা যায়নি শাওয়াল মাসের, সে কারণে 30 রমজান পূর্ণ হবে, অর্থাৎ রমজান মাস 30 দিন হবে এবং আগামীকাল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলমানদের রোজা পালন করতে হবে। তারপর পরশুদিন অর্থাৎ শনিবার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এবং এই যে আজকে এই যে বৈঠক, অনেকের ধারণা ছিল হয়তো যে শুক্রবার হয়তো পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে, কিন্তু আসলে তেমনটি হয়নি, যেহেতু চাঁদ দেখা কমিটি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে তারা বৈঠকে বসেছেন এবং বৈঠকে বসে তারা বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখতে পায়নি, যে কারণে আগামী শুক্রবার না হয়ে অর্থাৎ শনিবার দিন শাওয়াল মাসের 1 তারিখে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এটি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই চাঁদ না দেখা যাওয়ার কারণে কিন্তু 29 রমজানের পরিবর্তে 30 রমজান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া আরেকটি রেওয়াজ রয়েছে, যে প্রচলিত রয়েছে যে 4 বছর পর পর 30 রমজান অনুষ্ঠিত হবে, সেটিও কিন্তু পরিপূর্ণ হচ্ছে, যে এবার 4 বছর পর 30 রমজান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে, বিশেষ করে বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উপলক্ষে যে বায়তুল মোকাররমে যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, সেই ইসলামিক ফাউন্ডেশনের বৈঠক হয়েছে এবং ঈদের দিন কিন্তু এই জাতীয় বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে এবং জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এবং সচিবরা এই ঈদগাহে জামাতে একসঙ্গে নামাজ আদায় করবেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আজকে চাঁদ দেখা কমিটির বৈঠকের সংবাদ সম্মেলনের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দেশের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। ফৌজিয়া, চাঁদ দেখা কমিটির বৈঠকের এই ছিল আমার কাছে তথ্য। ফৌজিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। একই সাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের জায়নামাজ ব্যতীত ব্যাগ বা কোনো দাহ্য পদার্থ নিয়ে না আসার নির্দেশনা দিয়েছে ডিএমপি। এসএম আরিফের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন জামাতে। প্রধান ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে জাতীয় ঈদগাহ ময়দান। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আগত মুসল্লিদের জন্য কিছু নির্দেশনাও দিয়েছেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার। নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করতে হবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না স্থান ত্যাগ করে সুশৃঙ্খলভাবে
ঈদগাহ ময়দান ত্যাগ করতে হবে। সন্দেহজনক কোনো কিছু মনে হলে নিকটস্থ পুলিশকে বা 999-কে জানাতে হবে। দীর্ঘদিন পর পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছে বাংলাদেশ, তাই জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পাশাপাশি এবার ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি সানন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্মতি প্রকাশ করেছেন। তিনি আমাদের এইখানে প্রথম যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে, সেটাই মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। এবারের প্রধান ঈদ জামাতে নারী পুরুষ মিলিয়ে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। SM আরিফ, মাই টিভি, ঢাকা। দেশের সর্ববৃহৎ ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। 199তম এই ঈদ জামাত আয়োজনে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে ঈদগাহ পরিচালনা কমিটি। শোলাকিয়া ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ড্রোন। কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাল মামুন পলাশের প্রতিবেদন, জানাচ্ছেন জুবাইর রহমান। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ ঐতিহাসিক শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ শেষ হয়েছে। এবারও শোলাকিয়ায় দেশ বিদেশের লাখো মানুষের ঢল নামবে বলে আশা করছেন স্থানীয়রা। 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশ। জানা যায় মসনদি আলা ঈশা খানের 6ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ইংরেজি 1828 সালে কিশোরগঞ্জ জেলা শহরের নরসুদা নদীর তীরে 7 একর জমির উপর এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন। সে বছর শোলাকিয়ায় অনুষ্ঠিত প্রথম জামাতে 1.25 লাখ মুসল্লি অংশগ্রহণ করেন, আর সেখান থেকেই আজকে শোলাকিয়া মাঠে একসঙ্গে 2 লাখেরও বেশি মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। এই ঈদের নামাজে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে এবং একসাথে নামাজ পড়ে। বিগত বছরের মতো আগত মুসল্লিন কেরাম শান্তি সুস্থ নিরাপত্তার সাথে ঈদের জামাত উপভোগ করতে পারবে। মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে ঈদগাহে প্রবেশ করতে বলা হয়েছে। ঈদের আগের দিন ও ঈদের দিন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে শটগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হবে। জামাত শুরুর 5 মিনিট আগে 3টি, 3 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে 1টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেওয়া হবে। সম্মানিত মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে। আপনাদের মাধ্যমে আমি দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে এই জামাতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে বাংলাদেশ রেলওয়ে ঈদের দিন মুসল্লিদের আসা যাওয়ার সুবিধার্থে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5:45 ছাড়বে এবং এখানে উপস্থিত হবে 8:30। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নারীর টানে আপনজনদের সঙ্গে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। বাস টার্মিনালে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। তবে এবার ঈদযাত্রায় বাড়তি দামে টিকিট কেনাবেচা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ঈদে ঘরমুখ মানুষেরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আর তাই ঈদ এলেই জনপ্রিয় এই কথাগুলো যেন নতুন করে নাড়া দেয় ঈদে ঘরমুখ মানুষের হৃদয়ে। জীবিকার তাগিদে ব্যস্ত নগর জীবনের অভ্যস্ত এসব মানুষ বছরের এই সময়টিতে গ্রামে ছুটে যান শেকড়ের টানে, হৃদয়ের টানে। আর তাই আপনজনদের সাথে ঈদ করতে ঈদের শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। তারা বলছেন ভিড় অনিশ্চয়তা পেছনে ফেলে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হয়ে ওঠে তাদের প্রধান লক্ষ্য। ভালো লাগছে, অনেকদিন পরে বাসায় যাচ্ছি। আই থিঙ্ক 3-4 মাস পরে হচ্ছে বাসায় যাচ্ছি, ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ হবে। ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে যাচ্ছি আমরা সবাই। খুশি তো অনেক, ফ্যামিলির সাথে ঈদ করব,
এটা তো হচ্ছে খুশিটা ভাষায় প্রকাশ করা যায় না। অনেকের কাছে এবারের ঈদ যাত্রাতেও সেই চিরচেনা চিত্রই ফুটে ওঠায় ঈদের 1 কিংবা 2 দিন আগেও বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আমরা টিকিট পাচ্ছি না, বেশ কিছুক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। প্রায় 3 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে ছিলাম, একটু আগেই সিট পেলাম, এখনো গাড়ি আসে নাই। আইন শৃঙ্খলা নিরাপত্তাটা অনেক ভালো, আর আমাদের বেশি ভাড়াও নিতেছে না, ভালোই মোটামুটি, সমস্যা হচ্ছে না আর কি। তবে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় এবারের ঈদ যাত্রায় অনেকের মাঝে ফিরে এসেছে স্বস্তি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বগুড়ার সান্তাহারে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রভাব পড়েছে উত্তরাঞ্চলগামী যাত্রীদের ঈদ যাত্রায়। কমলাপুর থেকে সময় মতো ছেড়ে যেতে পারেনি দুটি ট্রেন। দীর্ঘ অপেক্ষায় বিরক্ত যাত্রীরা। তবে নীলসাগর ও পারাবত এক্সপ্রেস ব্যতীত শিডিউল বিপর্যয় ঘটেনি অন্য ট্রেনগুলোয়। ঈদের পরে রেলকে আরও উন্নত করার কাজ শুরু হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এস এম আরিফের আরও একটি রিপোর্ট। বগুড়ার সান্তাহারে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার দীর্ঘ 21 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার সকাল 11টা 20 মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসে খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস। এই দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের রেলযাত্রায়। কমলাপুর থেকে সময় মতো ছেড়ে যেতে পারেনি দুটি ট্রেন। শিডিউল বিপর্যয়ে পড়ে নীলসাগর ও পারাবত এক্সপ্রেস। যাত্রীদের অপেক্ষায় থাকতে হয় 5 থেকে 7 ঘন্টা। আমাদেরকে ওনারা আশ্বাস দিয়েছে যে আপনাদের ট্রেনটা আসবে 8:30টায়। 8:30টায় আসে নাই, 8:30টার দিয়ে ওনারা ইনফর্ম করেছে যে 10টার ভিতর ঢুকতে পারে। এখন আসছে, তাই আমরা খুশি। ঝামেলা মানে অনেক বিরক্ত লাগে, বসে থাকে, অপেক্ষার প্রহর কাটে না। এখন ভোগান্তি, এটা স্বাভাবিক, লেট হইতেছে। এখন দুর্ঘটনা তো বলে আসে না। এই দুটি রেল ছাড়া শিডিউল বিপর্যয়ে পড়েনি অন্য কোনো ট্রেন। তবে অতিরিক্ত যাত্রী চাপে পা রাখার জায়গা ছিল না কোনো কোনো বগিতে। ঝুঁকি নিয়ে অনেকেই রওনা দেন ট্রেনের ছাদে। মানে বাসাতে যাইতেও হবে, কিভাবে যাব সেটা মনে করেন যে আমরা ওটা মনে করি না। কি করব, পোলা মাইয়া তো আর বুঝে না, এরা তো যাইতেই চাই গ্রামের বাড়ি। যে কোনো মূল্যে যাইতে হবে। এখন উপরওয়ালা যদি নিয়ে যায় তো যাওয়া হবে, যদি না নিয়ে যায় তো গেলাম গা। তারপরেও ঘরে ফেরার আনন্দ সবার চোখে মুখে। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে উদ্গ্রীব সব বয়সীরা। আমার খুবই ভালো লাগতেছে যে আমি দাদাবাড়ি ঈদ করতে যাচ্ছি। বাচ্চাদের নিয়ে ঈদ করতে যাচ্ছি, অনেক মজার বিষয় এবং অনেক আনন্দ আছে, বাড়িতে যাচ্ছি। ঈদ মোবারক। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি জানান, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ট্রেনের যাত্রীদের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। ঈদের পরে রেলকে নিয়ে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি রেলকে আর মানে যেহেতু এটা জনপ্রিয় একটা পরিবহন, সেখানে রেলের কে সবচেয়ে বেশি সহজলভ্য এবং রেলকে মানুষের নাগরিকদের সেবার কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য কাজ করা চলছে। ঈদযাত্রার 7ম দিনে যোগ করা হয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। যেভাবেই হোক ফিরতে হবে বাড়ি, ঈদ আনন্দ বলে কথা। পরিবারের সাথে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে এতটা রিস্ক নিয়েও যাত্রীরা ট্রেনের ছাদে উঠে যাচ্ছেন বাড়িতে। এস এম আরিফ, মাই টিভি, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। সড়ক ও রেলপথ ছাড়াও এবার বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছেড়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে নিজ নিজ এলাকা যাচ্ছেন। আরও রাজধানীর সদরঘাট অঞ্চল টার্মিনালে দেখা গেছে বাড়তি চাপ। দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। তো সদরঘাটে আজকে পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজি আপনাকে। আসলে সদরঘাটের যে পরিস্থিতি, আমি এখন যে লঞ্চটির উপরে দাঁড়িয়ে রয়েছি তার আগের যে লঞ্চটি এইমাত্র ছেড়ে গেল। আসলে প্রতিটি লঞ্চেই কিন্তু যাত্রী উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদিও কর্তৃপক্ষ বারবার কিন্তু এখানে সতর্ক করছেন অতিরিক্ত যাত্রী নিয়ে কেউ কোনো লঞ্চ যেন যেতে না পারে, তারপরও মানুষ যে উপচে পড়া ভিড় তারা কিন্তু জোর করে লঞ্চগুলোতে উঠছে। ফৌজি, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে যদি একটু দেখাতে চাই, যে দেখতেই পাচ্ছেন, যেহেতু আমরা জানি যে গার্মেন্টস খাতটি এরই মধ্যে ছুটি হয়ে গিয়েছেন, সেই পোশাক খাতের শ্রমিকরা যারা রয়েছেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষগুলো যারা রয়েছেন, তাদের কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন এবং লঞ্চে অর্থাৎ নৌপথেই তারা বাড়ি ফিরছেন। আমরা জানি যে বিগত সময়ে পদ্মা সেতুর কারণে লঞ্চে কিছুটা যাত্রী কম হলো, এবার কিন্তু আমরা অনেকটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এই সদরঘাট লঞ্চ টার্মিনালে
গত কয়েকদিন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের উপচে পড়া ভিড়, তারা লঞ্চে যাচ্ছেন। গতকাল একটি দুর্ঘটনার কারণে কিছুটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলো, এখন কিন্তু সেই আতঙ্কটি কেটে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাটে প্রতিনিয়তই কিন্তু কর্তৃপক্ষ তাদের মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এরই মধ্যেই নৌ পরিবহন প্রতিমন্ত্রী পরিদর্শনে এসে বিকেলে আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে এই লঞ্চে বড় লঞ্চগুলোর পাশাপাশি এখানে ছোট ছোট যে লঞ্চগুলো দিয়ে মানুষ নৌকাতে উঠতে চায় বা এই সদরঘাট থেকে যে বরিশালগামী লঞ্চগুলোতে উঠতে চায় সেই ছোট ছোট নৌকাগুলো চলা একেবারেই তারা কিন্তু নিষিদ্ধ করেছেন। বিকল্প পথে অর্থাৎ এর থেকে কিছুটা দূরে তাদের জন্য আলাদা একটি ঘাট করে দেওয়ারও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। গতকালকের যে দুর্ঘটনাটি ঘটেছিল সেটি ছোট লঞ্চ থেকেই ঘটেছিল, সেই বিষয়ে কিন্তু তারা সতর্ক রয়েছেন এবং অতিরিক্ত যাত্রী এবং অতিরিক্ত ভাড়ার বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ কড়া নজরদারি রাখছেন। আমরা আমাদের পাশেই আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া উপস্থিতি রয়েছেন। মোবাইল কোর্টের মাধ্যমে যারা অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত ভাড়া আদায় করছেন তাদের কিন্তু জরিমানা করা হচ্ছে। BIWTA সহ সরকারের অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা তৎপর রয়েছেন। তাছাড়া কিন্তু যাত্রীদেরকে বারবার সতর্ক করা হচ্ছে তাদেরকে যেন সাবধানে তারা এই লঞ্চগুলোতে ওঠেন এবং অতিরিক্ত যেন তারা আসলে এই যাত্রী বোঝাই করে যেন তারা নৌকাগুলোতে যেন লঞ্চগুলোতে অতিরিক্ত চাপ তৈরি না করে সেই বিষয়ে কিন্তু সতর্ক রয়েছেন। যাত্রীদের যে ভিড় আরও একটু বলতে চাই যে আমরা গতকালকে থেকেই দেখতে পেয়েছি এই ভিড়টা লক্ষণীয় যে গতকালকে থেকেই এই লঞ্চগুলোতে প্রচণ্ড যাত্রী আসছেন এবং তারা কিন্তু প্রত্যেকটি লঞ্চে আমরা দেখতে পেয়েছি বহুতল বিশিষ্ট যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোতে তারা মানুষজন উঠছেন এবং এই লঞ্চগুলো দিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আমরা জানি যে রাত সন্ধ্যার পর থেকেই এই বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছেন বিশেষ করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ছেড়ে যায়, একের পর এক ছেড়ে যায়। সেই বরিশালগামী লঞ্চগুলো প্রত্যেকটাই কিন্তু যাত্রী পরিপূর্ণ থাকেন এবং শুধু কেবিন নয়, ডেস্ক এবং ছাদে চড়েও মানুষজন কিন্তু বাড়ি ফিরছেন, অর্থাৎ নির্বিঘ্নে তারা বাড়ি ফিরতে পারবেন এই প্রত্যাশা যেমন সকলের রয়েছেন, কর্তৃপক্ষ যেমন বলছেন, আমরাও তাদেরকে আসলে প্রত্যাশা করছি যেন মানুষ নির্বিঘ্নে তারা বাড়ি ফিরতে পারেন এবং পরিবার পরিজনের সাথে তাদের ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারেন। ফৌজিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। রাজধানী ঢাকা ফাঁকা হলেও ঘরমুখো মানুষের বাড়তি চাপে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী উঠানামা, এলোমেলো পার্কিং ও উল্টো পথে অটোরিকশা চলাচল করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। রাতভর বৃষ্টির ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় অবস্থার সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক গতিতে চলছে না গাড়ি। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে ঈদ যাত্রা খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী চঞ্চল খান। চঞ্চল, ঈদের ঘরমুখো মানুষের কেমন পরিস্থিতি দেখছেন মহাসড়কে, জানান আমাদেরকে। ফৌজিয়া, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে সার্বিক পরিস্থিতি তা যদি বলতে চাই তাহলে সারা দিনভর কিন্তু ঢাকা এই ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যাত্রীর চাপ কিন্তু আমরা অনেকটা লক্ষ্য করেছি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এই চাপটা অনেক অংশেই কিন্তু কমে এসেছে, যেহেতু আজকে শিল্প কারখানা অলরেডি কিন্তু ছুটি হয়ে গেছে। বিশেষ করে গাজীপুর যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, এখানকার যে শিল্প কারখানা তা কিন্তু ইতিমধ্যেই ছুটি হয়েছে। আমি যদি গাজীপুরের যে চান্দনা চৌরাস্তার যে সার্বিক পরিস্থিতি দেখাই তাহলে এই মুহূর্তে ঠিক এই চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাড়ির যে দীর্ঘ গতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই রাস্তাটি কিন্তু গাড়ির সারি কিন্তু আমরা দীর্ঘ দেখতে পাচ্ছি। বিশেষ করে শেষ মুহূর্তে যে মানুষ বাড়ি ফিরবে সেটির চিত্র কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলেছিলাম যারা বাড়ি ফিরবে সেই মানুষগুলোর সাথে, তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ গণপরিবহনের যে অভাব সেটি তারা লক্ষ্য করছেন এবং বাড়তি ভাড়ার যে একটি অভিযোগ সেটি কিন্তু তারা বারবার করে যাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখানকার সার্বিক তদারকি তারা কিন্তু করে যাচ্ছে। কোথাও বাড়তি ভাড়ার অভিযোগ পেলে তৎক্ষণাৎ কিন্তু
আইনশৃঙ্খলা বাহিনী সহ অপরাধের যে টিম সেটি কিন্তু তারা দেখছেন। এখন সার্বিক যে পরিস্থিতি, এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাড়ির চাপ কিন্তু অনেকটাই কমে আসছে, বিশেষ করে ফ্লাইওভার এবং নিচ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেটি কিন্তু অনায়াসে সার্বিকভাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যেতে পারছে। তো এই ছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে আমার ঈদযাত্রার সর্বশেষ খবর। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে ঈদযাত্রার খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী চঞ্চল খান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত 40 কিলোমিটার এলাকা জুড়ে কোথাও যানজট, কোথাও ধীরগতি, কোথাও আবার থেমে থেমে চলছে যানবাহন। সড়কে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। যানবাহনের চাপ ও কয়েকটি স্থানে গাড়ি বিকল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। গন্তব্যে যেতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন উত্তরাঞ্চলগামী যাত্রীরা। দক্ষিণবঙ্গের 21 জেলার মূল প্রবেশ পথ হিসেবে খ্যাত পদ্মা সেতু হয়ে দুর্ভোগ ও বিড়ম্বনা ছাড়াই বাড়ি ফিরছে দক্ষিণবঙ্গের মানুষ। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে টোল প্লাজা স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থাপনায় খুব দ্রুত সময়ে টোল প্রদান করে গন্তব্যে ছুটছে যানবাহনগুলো। দক্ষিণের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে কাজ অব্যাহত রেখেছে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। বর্তমানে প্রতি সেকেন্ডে 3 সেকেন্ডে 10টি গাড়ি টোল প্রদান করে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য 3টি আলাদা লেন সহ মোট 10টি লেনে টোল আদায় করা হচ্ছে। যানজট নিরসনে এবার পদ্মা সেতু উত্তর থানার সামনে একটি বিশেষ বাস বে নির্মাণ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে এই যাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, দক্ষিণাঞ্চলে ঈদের ঘরমুখো মানুষের কেমন পরিস্থিতি দেখছেন মহাসড়কে, জানান আমাদেরকে। ফৌজি, আপনি জানেন যে সরকারি ছুটির আজ তৃতীয় দিন চলছে। সেই তৃতীয় দিনে আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা ইন্টারসেকশন, যেটি দক্ষিণাঞ্চলের যে মূল প্রবেশদ্বার। ঢাকা বরিশাল থেকে ঢাকা খুলনা সহ দেশের 21টি জেলার সাথে কিন্তু যোগাযোগের মূল যে মাধ্যম কিন্তু এই জায়গাটি। আমি সকাল থেকে এই অঞ্চলটিতে অবস্থান করেছি, যেমনটি দেখেছি যে সড়কে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। সেই সাথে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গার যে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছেন। আমি এখানে দেখছিলাম যে বিভিন্ন দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলের প্রায় 21টি জেলায় প্রবেশ করছে। তবে আমরা গতবারের তুলনায় এবার আমরা যেটি দেখেছি যে যাত্রীদের মধ্যে একটি স্বস্তির ছায়া আমরা দেখছি। তারা বলছিলেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু এক ধরনের ভোগান্তি কিছুটা কম। তবে আমি এখন একটু কথা বলবো একজন ঢাকা থেকে আগত একজন যাত্রীর সঙ্গে। আসলে আপনি তো ঢাকা থেকে আসলেন, সড়ক পথে কোনো ধরনের কোনো ভোগান্তি আপনি? না, ভোগান্তি পায় নাই, ভালো সার্ভিস দিচ্ছে। আর আপনার 12 যেটা মূল্য হেরার এটি নিয়ে 300 টাকা। এমনি গাড়ির কোনো গাড়ি কি ঠিকমতো পেয়েছেন? জি, গাড়ি পাওয়া গেছে। ফৌজিয়া, শুনছিলেন যে মূলত যে ঢাকা থেকে আগত দক্ষিণাঞ্চলের যে যাত্রীরাও কিন্তু এবারের ঈদে এক ধরনের স্বস্তির সাথেই কিন্তু তারা ঘরে ফিরছেন, এমনটি কিন্তু আমরা দেখছিলাম এই সড়ক মহাসড়কে। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের সড়ক মহাসড়ক থেকে সবশেষ। ফৌজিয়া। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে এই যাত্রার খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। পবিত্র ঈদ উল ফিতর দ্বার প্রান্তে রাজধানীর মার্কেটগুলোতে এখন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। পোশাকের পর এখন চলছে ঈদের সাজের শেষ প্রস্তুতি, তাই পাঞ্জাবি, মেহেদি, আতর আর টুপি কিনতে ভিড় বাড়ছে দোকানগুলোতে। দর্শক, বিস্তারিত রিপোর্টটি করেছেন শবনম অবনী। ঈদকে সামনে রেখে শেষ সময়ের কেনাকাটার ব্যস্ততা শপিং মলগুলোতে। কেউ ভেবেছেন অনেকেই গ্রামের বাড়ি যাওয়ায় শেষের দিকে চাপ কমবে, কেউ আবার আগে সময় করে উঠতে পারেনি। শেষ টাইমে একটু সময় পাইছি, চলে আসছে। ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনছি। বিক্রেতারাও শেষ সময়ে বিক্রি বাড়াতে বিভিন্ন ছাড়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন। আমাদের 2টা অফার চলতেছে, বাই 1 গেট 1 চলতেছে। আমি একটা কিনলাম, আমার আব্বুর জন্য কিনলাম। ঈদের নামাজকে কেন্দ্র করে পাঞ্জাবি সহ নামাজের জন্য টুপি, সুগন্ধির জন্য আতর, এসব আইটেমের চাহিদা বেশি হওয়ায় দোকানগুলোতে ভিড় বেড়েছে। আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনছি আর আব্বু আমার জন্য ড্রেস কিনছি। হাত রাঙাতে মেহেদির দোকানেও চোখে পড়ার মতো ভিড়।
ক্রেতাদের ভাষায় ঈদের দিনের সাজের সম্পূর্ণতা যেন এই ছোট ছোট জিনিসগুলোর ওপর নির্ভর করে। মেহেদি পরাটা আমাদের একটা আর্ট মেয়েদের জন্য। ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে এসব ছোট ছোট কেনাকাটাও কম গুরুত্বপূর্ণ নয়। তাই শেষ মুহূর্তে হলেও প্রিয়জনদের জন্য এসব কিনতে ভিড় করছেন ক্রেতারা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে নৃশংসভাবে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা ডিভিশনের ডিসি মোহাম্মদ মাসুদ আলম এক ব্রিফিংয়ে জানান, রাকিবুল ইসলামকে গুলি করার পর সে পড়ে গেলে চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে 4 জন। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে তার দেয়া তথ্য মতে খুলনা থেকে তাদের গ্রেফতার করা হয়।